দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত বলানা বলায়। বলানা বলায় আজ আমরা কথা বলবো প্যারোল কার, দলের নাকি খালেদার। দর্শক, গত বেশ কিছুদিন ধরেই প্যারোল শব্দটি ঘুরছে রাজনৈতিক অঙ্গনে। খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে কথা হচ্ছে রাজনৈতিক দলগুলোতে, কথা হচ্ছে সরকারি দলের মধ্যে, কথা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে। আর চায়ের কাপে ঝড় তুলছে জনগণ কিংবা রাজনীতিবিদরা। প্যারোলে মুক্তি আসলে হবে কিনা খালেদা জিয়ার, কিংবা স্বয়ং খালেদা জিয়া চেয়েছেন কিনা প্যারোলে মুক্তি, এই নিয়ে তার দলের সিনিয়র নেতারাও বলছেন নানা কথা। গতকালই মির্জা ফখরুল বলেছিলেন প্যারোল খালেদা জিয়ার দলীয় কোনো বিষয় নয়, খালেদা জিয়ার পারিবারিক বিষয়। আজ আবার বলেছেন খালেদা জিয়া প্যারোলে মুক্তি চাননি। 24 ঘন্টার ব্যবধানে বিভিন্ন কথা আসছে। আবার সিনিয়র নেতা যারা আছেন বিএনপি, তারা বলছেন যে খালেদা জিয়ার সাথে পয়লা বৈশাখে দেখা সাক্ষাতের পর তিনি প্যারোলের বিষয়টি নিয়ে কিছু জানতে চাননি এবং তিনি প্যারোলে মুক্তি চান না, কারণ তিনি মনে করেন তার যে মামলাগুলো আছে সেখানে তিনি জামিনই পেতে পারেন। তবে কেন তিনি প্যারোলে মুক্তি নেবেন, এই সব কিছু নিয়ে আজকের বলায় কথা বলবো দুজন অতিথির সাথে। ইতিমধ্যে একজন আমার সাথে যুক্ত হয়েছেন, আরেকজন পথে আছেন, কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন। পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আছেন মীর আব্দুস সবুর আসুদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। আপনাকে স্বাগত আজকের বলানা বলায়। আমরা বলছিলাম প্যারোল কার, দলের নাকি খালেদা জিয়ার, এটি নিয়ে আসলে কথা বলার প্রয়োজন হয়েছে যে প্যারোল জিনিসটি আসলে আমাদের রাজনৈতিক অঙ্গনে কোনো বড় নেতা বা এরকম বিশিষ্ট কেউ থাকলে আসলে দেখা গেছে যে কারো খুব নিকট আত্মীয় মৃত্যুবরণ করলে 12 ঘন্টার জন্য প্যারোল দেওয়া হয় এবং সার্বক্ষণিকভাবে পুলিশ প্রহরায় তাকে রাখা হয়। কিন্তু খালেদা জিয়ার প্যারোল নিয়ে বেশ গত কয়েক সপ্তাহ ধরে কথা চলছে। কখনো কখনো বিএনপি বলছে এটি খালেদা জিয়া চাননি, বরং সরকার এই প্রোপাগান্ডাটি ছড়াচ্ছেন বা সরকার দলের রাজনীতিবিদরা এটি মার্কেটে ছড়িয়ে দিচ্ছেন, এ ধরনের অভিযোগও তারা করেছেন। আবার তাদের দলের মধ্যে এটি দ্বিমত আছে যে খালেদা জিয়ার প্যারোল দরকার কি দরকার না, প্যারোলে মুক্তি নিবেন কি নিবেন না। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নাগরিক টিভির বলানা বলার দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসলে প্যারোলটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য, যেখানে যদি আমাদের নিকটাত্মীয় মারা যায় সেক্ষেত্রে জানাজা বা কবরের জন্য একটা স্বল্প সময়ের জন্য প্যারোলে মুক্তি দেয় সরকার। কিন্তু যারা সাবেক প্রধানমন্ত্রী বা বর্তমান প্রধানমন্ত্রী, তাদের প্যারোলটা একটু অন্যরকম। যেমন আমরা দেখেছি 111 সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রীকে কারাবন্দী করা হয় এবং সাবেক প্রধানমন্ত্রী বা বর্তমান যে মাঠের বিরোধী দলের নেতা তাকেও কারাবন্দী করা হয়। তো পরবর্তীতে বর্তমান প্রধানমন্ত্রী প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে যান, চিকিৎসার জন্য যান বলে প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে যান। সেটা একটা পরিবর্তিত পরিস্থিতি, আমি সেটা বলতেছি, কথাটা বলতেছি। উনি আবার দেশে ফিরে আসেন এবং উনি যখন নির্বাচনে অংশগ্রহণ করেন তখনও উনি প্যারোলেই ছিলেন। জি। এখন বর্তমানে যে প্যারোল নিয়ে কথা হচ্ছে সেটা তো আর শুধু হচ্ছে না, পর্দার অন্তরালে কোনো না কোনো জায়গায় এটা নিয়ে আলোচনা হচ্ছে, যেটা সামনে আনতে সকলেই একটু সতর্কতা অবলম্বন করছে। যেমন মনে করেন, আসলে খালেদা জিয়া তো বিএনপির চেয়ারপারসন, আর খালেদা জিয়ার কর্মী হলো আপনার বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপির সাধারণ সম্পাদক। এই ধরনের দলে গঠনতন্ত্র মোতাবেক চেয়ারম্যানের যেই ক্ষমতা থাকে তার ধারে কাছেও ক্ষমতা মহাসচিবের থাকে না। তো উনি কিভাবে বলল যে এটা দলের না, এটা পরিবারের, এটা আমার কাছে বোধগম্য নয়। কারণ ওনাকে একজন সজ্জন লোক হিসেবেই সবাই মনে করে। উনি যে কথার বারবার পরিবর্তন করছেন, কেন করছেন এটা উনি ভালো করে বলতে পারবে। তবে আমাদের ধারণা, আমরা যতটুকু বুঝি রাজনীতিতে, উনি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। যেমন ওনার গতকালকে উনি তার যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যারা শপথ নেননি, যেমন আপনার চাঁপাইনবাবগঞ্জে দুজন সংসদ সদস্য নিতে চাচ্ছেন, এটি প্রশ্ন করা হয়েছিল। না 2, 3 এবং আপনার ঠাকুরগাঁ 3 এবং বগুড়া 4 এবং আপনার গিয়ে এই যে ব্রাহ্মণবাড়িয়া 2 এবং ফখরুল সাহেব নিজেও
উনিও তিন, মানে বগুড়া তিনের উনি সংসদ সদস্য, ওনাদের নিয়ে একটা বৈঠক করেছে। সেই বৈঠকের মধ্যে যেই কথাগুলো হয়েছে, সেখান থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা তাদের এলাকার জনগণের কিছু সমস্যা তুলে ধরে আলোচনা করেছেন। কিন্তু নেতৃবৃন্দ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এটা দলের স্ট্যান্ড, তাতে এই স্ট্যান্ডে দলের সবাইকে থাকতে হবে। হাতে আছে আর মাত্র 15 দিন বা তারও কম, আজকে 16 তারিখ, মনে হয় 14 দিন আছে, 30শে এপ্রিলের মধ্যে শপথ নিতে হবে। অথবা আসন খালি হবে, তারপরে আবার 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। সেই পরিপ্রেক্ষিতে ফখরুল সাহেব আপনার সাবেক প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন পয়লা বৈশাখে, এবং সেখানে ওনার সাথে ছিলেন নজরুল ইসলাম খান, গয়েশ্বরচন্দ্র রায়, আরো নেতারা ছিলেন। আমরা যা পেয়েছি, যারা এদের নাম পেয়েছি আমরা, তাদের সাথে আবার আলাপ আলোচনা হয়েছে। সেখানে অনেক কিছু, প্রায় ঘন্টাখানিক তারা দেখা করেছেন, সবগুলো সমস্যা নিয়ে তারা কথা বলেছেন। যদিও তারা বলেন যে তাদের স্বাস্থ্যগত এবং ব্যাপার নিয়েই তারা কথা বলেছেন, দলের কর্মসূচি নিয়ে কথা হয়েছে এটি বলেছেন। মানে ওনারা অনেক কিছু বলতেছে, যে যেমন প্যানেল নিয়ে কথা হয়নি, তারপরে এই 6 জন এমপি শপথ নিবে কি নেবে না সেটা নিয়ে কথা হয়নি, কিন্তু আসলে বিস্তারিত কথাই হয়েছে। সেটা প্রমাণ পেয়েছি আমরা আজকে পত্রপত্রিকায়, গতকালকের এই বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ এবং নির্বাচিত সংসদ সদস্যের কথোপকথন। তারপরে আমরা এই যে আমাদের রাজনীতির যে স্ট্যান্ডবাজি, সেই স্ট্যান্ডবাজিটা আসলে আমরা তো বাঙালি, তো রাজনীতি সচেতন, বিশেষ করে আজকে না, 100 বছরের ইতিহাসই বাঙালিরা সবসময় রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন এই ভারতের মধ্যে। সেই ক্ষেত্রে মানে স্পষ্টবাদী হওয়াটাই ভালো। এখন সবসময় আমরা দেখছি রাজনীতিতে কখনো কখনো মানে জাতীয় পার্টির চেয়ারম্যানকে নিয়ে অ্যাটাক করা হয়, তিনি কথা দিয়ে কথা রাখেন না বা কথার মধ্যে থাকেন না। কিন্তু আমি পরবর্তীতে দেখি যে অনেকেই কথা দিয়ে কথা রাখেন না, কথায় থাকেন না। এরা ধরেন এই যে বিএনপির মহাসচিব গত 3 দিন ধরে এক বিষয়ের বক্তব্য 3 রকম দিয়েছেন, এবং আপনি দেখেন এখন এই যে আপনার মার্কা নিয়ে স্থানীয় নির্বাচনে পরিবর্তনের চিন্তা ভাবনা করছে, পরিবর্তনের চিন্তা ভাবনা করা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী। আমরা একটু দর্শকের ফোনটা নিয়ে নিই। দর্শক, আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে গোলাম রাব্বানি। জি। আর আমি রাজশাহী থেকে বলছি। জি, বলুন। ফখরুল সাহেব যে বলেছেন যে খালেদা জিয়া প্যারোলে যাবেন কিনা, এটা হচ্ছে তার ওনার ব্যক্তিগত মতামত, খালেদা জিয়া নিজের উপর নির্ভর করছে। এইটাকে আমি সমর্থন করি, কারণ হচ্ছে যে খালেদা জিয়া নিজেও এখন দলের একজন প্রধান, এবং তার প্যারোলে যাবেন কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া তার 100% অধিকার রয়েছে, এবং তিনি নিজে তার সিদ্ধান্ত নেবেন। এখন প্রশ্ন, তিনি যদি নিজে প্যারোলে যেতে চান তাহলে সরকার তাকে মুক্তি দেবে কিনা প্যারোলে, এ ব্যাপারে আপনাদের মতামত কি? জি, ধন্যবাদ। দর্শক বলছেন যে খালেদা জিয়ার ব্যক্তিগত বিষয়, এটা তিনি সমর্থন করেন, এবং তিনি যদি মুক্তি চান প্যারোলে তাহলে সরকার দিবে কিনা, এটি তো আসলে আইনের বিষয়, এবং তিনি যদি প্যারোলে মুক্তি চান তাহলে আসলে তাকে অনেকগুলো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, এবং সেখানে আসলেও সেই প্রক্রিয়াগুলো মানার পরও আসলে তিনি যেতে পারবেন কিনা সেটিও একটি বিষয়, কারণ রাষ্ট্রপতির একটি মতামতের বিষয় আছে। প্রশ্নকর্তাকে ধন্যবাদ, উনি চমৎকার একটা প্রশ্ন করেছেন। কিন্তু খালেদা জিয়া একাধারে চেয়ারম্যান বিএনপি বা 20 দলীয় জোট বা ঐক্যফ্রন্টের উনি শীর্ষ নেতা। তো খালেদা জিয়া যে কোনো সিদ্ধান্ত অবশ্যই দলীয় সিদ্ধান্ত, দলের প্রধান যেহেতু অবশ্যই দলীয় সিদ্ধান্ত। কিন্তু এখানে যে নিজেকে মানে তৃণমূলের কাছে খুব গ্রহণযোগ্য করার জন্য এই ধরনের কথা বলাটা আমি মনে করি বিএনপির মহাসচিব হিসাবে, বিশেষ করে একজন সজ্জন ব্যক্তি হিসাবে
ফখরুল ইসলাম আলমগীরের ঠিক হয়নি, কারণ উনি আবার কিন্তু সংসদ সদস্যও বটে। কারণ ওনার কথা বলতে হবে, একমাত্র সিনিয়র নেতা যে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সেটা উনি, আর কোনো সিনিয়র নেতা সংসদ সদস্য নির্বাচিত হন নাই। তাহলে সিনিয়র নেতাদের অধিকাংশ এবং তৃণমূলের অধিকাংশ দাবি যাতে এই সংসদে তারা অংশগ্রহণ না করে, এই সংসদকে তারা বৈধতা দিতে চায় না। এটা হলো সিনিয়র নেতা যারা ফেল করেছে তারা এবং তৃণমূলের নেতাকর্মীদের দাবি। সেই জন্য বৈধতা অবৈধতার ব্যাপার উনি নিজেকে সেভ করার জন্য ওনার বলা উচিত না, যেহেতু উনি একমাত্র এখন বিএনপির মুখপাত্র। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে লন্ডনে, তো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ওনার যেই কথাবার্তা হচ্ছে তাতে আমরা খুব একটা মানে ওনার সম্বন্ধে খুব পরিষ্কার কিছু পাচ্ছি না। সব জায়গায় ওনাকে মনে করছে যে উনি দ্বৈত ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। এবং আর যেটা উনি বলছেন যে আসলে খালেদা জিয়ার প্যারেলে মুক্তি দেওয়ার সম্ভাবনা আছে, যে কারণে এই কিছুদিন পরে বঙ্গবন্ধু শততম জন্মবার্ষিকী উদযাপন করবে, তার 1 বছর পরে বাংলাদেশের 50 বছর পূর্তি অনুষ্ঠান করবে। তো এই সরকার চাবে যে যাতে যতটা সবাইকে নিয়ে এই অনুষ্ঠানগুলো করা যায় এবং যাতে মানে কট্টর সমালোচনার সম্মুখীন বেশ কিছু আইনি জটিলতা আছে। আইনজীবীরা বলছেন এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় এবং এটি আসলে এইভাবে দেওয়ার কোনো রুলস বা রেগুলেশন, আসলে আইন বলছে যে সমস্যা আছে, হয়তো সরকার চাইলে কোনো না কোনো পথ খুঁজে বের করবে। এই বিষয়ে আমরা বলছিলাম যে মীর আব্দুস সবুর রাসুদ যে প্যারোল দেয়া হবে কিনা, দর্শকও প্রশ্ন রেখেছিলেন। বোকাইও আছে আমাদের সাথে, বোকাই হয়তো প্রশ্ন করবে যে কেন প্যারোল চাইলে পরে দিতে পারবে কিনা সরকার, এখানে জটিলতার বিষয় আছে, আইনি জটিলতা নেই। দর্শক ফোন আছে, ফোনটা নিয়েই আমরা একবারে আপনার উত্তর নিচ্ছি। দর্শক, আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। আসসালাম। আমি কামরুজ্জামান লাবলু, নাটোরের লালপুর থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা আপনাদের দুইজনের কাছে, বেগম খালেদা যে প্যারোলে মুক্তি চাচ্ছে, সেই প্যারোলে মুক্তি চাচ্ছে রাজনৈতিক ভাবে অবসর নেওয়ার শর্তে না তার চিকিৎসার জন্য? যদি রাজনৈতিক থেকে অবসর নেওয়ার স্বার্থে তিনি প্যারোলে মুক্তি চান, তাহলে তার যে তথাকথিত আপোষের নেত্রী, সেই আপোষের নেত্রীর নেতৃত্বটাকে আর বজায় থাকলো? ধন্যবাদ। এই বিষয়ে আসলে বেশ কিছু কথা মানে চালু আছে, এটি কোনোটি আসলে আমরা পরিষ্কার করে বলতে পারবো না। একটি কথা চালু আছে যে তিনি আসলে তার সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তাদের শপথ নেয়ার বিনিময়ে তিনি প্যারোলে মুক্তি নেবেন। আরেকটি কথা চালু আছে তিনি বিদেশে চলে যাবেন রাজনীতি ছেড়ে চিকিৎসার জন্য, এবং আরও কয়েকটি কথা চালু আছে যদি রাজনৈতিক অঙ্গনে ঘোরাফেরা করছে যে কথাগুলো। আব্দুস সবুর রাসুদ, আপনি যদি বলেন যে আর কি আসলে চালু আছে মার্কেটে, এবং আমরা কোনোটিতে আসলে নিশ্চিত করে বলতে পারছি না। এটা তো নতুন কিছু নয়। 1/11-এর সময় উনি তারেকের প্যারোলের বিনিময়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। উনি জানতো যে নির্বাচনে তার ভরাডুবি হবে, তারপরেও উনি সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে 2008 সালের 29শে ডিসেম্বর। এবং ইতিহাসের পাতা খুঁজলে দেখা যায় আইয়ুব খানের সময় অনেক বড় বড় নেতা, হক, ভাসানী, সরওয়ার্দী এবং আতাউর রহমান খান সহ অনেক বড় নেতা আপনার গিয়া দস্তখত দিয়ে বা আপনার এই মানে ওনাদের সাথে আইয়ুব সাহেবের সাথে একটা সমঝোতা করে ওনার রাজনীতি থেকে জুড়ে ছিলেন, যে কারণে বঙ্গবন্ধুর উত্থান। কারণ বঙ্গবন্ধু তখন ভাবলেন যে না, আমাকে বাংলাদেশকে স্বাধীন করতে হবে, বা ওনার 6 দফার মধ্যেই কিন্তু বাংলাদেশ স্বাধীনের একটা সুপ্ত ভাষণা জনগণের কাছে প্রকাশিত হয়েছে। তো সেই কারণে উনি জেলে থাকলেন আর ওনারা বাইরে থাকলেন। এটা তো নতুন কিছু নয়। তারেক জিয়া যে প্যারোলে গিয়েছে এবং বিএনপি যদি সেই নির্বাচনে অংশগ্রহণ না করতো, কারণ জাস্ট অপল গভর্নমেন্ট সেই নির্বাচনে অংশগ্রহণ না করলে সেই নির্বাচন গ্রহণযোগ্যতা কতটুকু হতো এটা ভবিষ্যতে আমরা যারা আওয়ামী লীগ না করি তারা এটা উপলব্ধি করি যে বিএনপি সেদিন নির্বাচনে অংশগ্রহণ করাটা ঠিক হয়নি। কারণ তারা চেয়েছিল যে তাদের মতো করে তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ন্ত্রণ করে নির্বাচন করবে, যেটা 5ই জানুয়ারিতে আমরা দেখেছি। সেটা তারা করতে চেয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকারকে তারা যেভাবে একদম মাটিতে নিয়ে এসেছে,
যে অনেকগুলো অপশন বাদ দিয়ে তারা ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা করেছে, তারপরে বিচারপতিদের বয়স বাড়িয়েছে, তারপরে মনে করেন মানে তারা যেভাবে ধরে রাখতে চেয়েছিল, এবং এরশাদ সাহেবের সাথেও নির্বাচন কমিশনে লোক বসেছিল যে এরশাদ সাহেবের সাথেও তৎকালীন যারা বিএনপির নেতা ছিল দুর্ব্যবহার করেছে। এগুলো মানে আমরা তো এগুলো দেখে শুনে এসেছি। তাই আমরা মনে করি রাজনীতিতে সরকারের প্রয়োজনে প্যারেল, এটাই আইন। অতএব সরকার যদি মনে করে যে 6 জন সংসদ সদস্য শপথ নিবে এবং খালেদা জিয়া প্যারেলে চিকিৎসা করতে যাবে, তাতে কেউ এই আইন দেখিয়ে কেউ এটা ঠেকায় রাখতে পারবে না। তো প্রশ্ন হলো যে খালেদা জিয়া কি এই বিনিময়ে প্যারেলে মুক্ত হবে? সেটা অতীতে খালেদা জিয়াকে আমরা দেখেছি, তার 2 সন্তান যখন বিদেশে গিয়েছে, এক সন্তান তো মারাই গেছে, সেখানে উনি কম্প্রোমাইজ করেছে। উনি এরশাদ বিরোধী অবস্থান ছিল তার আপসীন, সেখানে কারণ ছিল, কারণ এরশাদের যে শক্তিটা ছিল সেই শক্তির মধ্যেই একটা বিভাগ ছিল। যেমন নুরুদ্দিন সাহেব তখন এরশাদ সাহেবের সেনাপতি ছিল, সেখান থেকে নুরুদ্দিন সাহেব তখন বিএনপিকে সমর্থন করে আসছিল। সেই কারণে এরশাদ সাহেব আর শেখ হাসিনা কিন্তু এক জিনিস না। শেখ হাসিনাকে মনে করেন এই আগুন সন্ত্রাসের সৃষ্টি করেও এত হত্যা, তারপরে আপনার গিয়া যে নির্বাচনে যে কেন্দ্র জ্বালিয়ে দেওয়া, তারপরে আপনার গিয়া সারা দেশই তো মানে হরতালের আওতায় ছিল দীর্ঘদিন এবং অবরোধের আওতায় ছিল দীর্ঘদিন। এখনো তারা অবরোধ কিন্তু তুলে নেয়নি, তাদের কিন্তু কর্মসূচি অবরোধ যেটা আছে এটা এখনো আছে, কিন্তু জনগণ সেটাকে তাদের অবরোধকে জনগণের কাছে গ্রহণযোগ্য হয়নি। কারণ জনগণ কাছে গ্রহণযোগ্য করতে গেলে আপনার কথাতেই যদি আসে, আপনার দলের উৎপত্তি এবং আপনার দলের গঠন এবং খালেদা জিয়ার দলের গঠন, এ দুটির গঠনের মিল আছে, এবং এ দুটির গঠনের কারণে কি এই দুটি দল দুর্বল হয়ে যাচ্ছে? আর আপনি যেটি বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল, সেটা আসলে একদম তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক দল, সেই কারণে এত কিছু করেও সেই দলে কোনো ভাঙন বা সেই দলকে এইভাবে করতে পারেনি, এরকম কোনো বিষয় কি না? এখানে আপনার সাথে আমি দ্বিমত পোষণ করব। কারণ ৭৫ সালে যখন বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন বা তাকে হত্যা করা হয় বা শহীদ হন, তার পরবর্তীতে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে 21 বছর সময় লেগেছে, এবং সেখানেও সেই 96 পার্লামেন্টের জাতীয় পার্টির সমর্থন নিয়ে তাকে সরকার গঠন করতে হয়েছে। অনেকে মনে করে যে জাতীয় পার্টি সরকার গঠন করতে পারতো না, যে বিএনপি জাতীয় পার্টির সমর্থন দিয়েছিল, এবং জাতীয় পার্টি যদি সেদিন বিএনপির সমর্থন গ্রহণ করতো তাহলে তখন রাষ্ট্রপতি ছিল আপনার বিএনপির রাষ্ট্রপতি ছিল, যে বিএনপির রাষ্ট্রপতি ছিল, সে আপনার কনফিডেন্স সংসদে নেওয়ার জন্য বিল আনতে হতো বা সংসদে নিতে হতো। সেখানে দুই একজনকে ম্যানেজ করে এই দেশে বহু সরকার হয়েছে, আপনারা জানেন। আমরাও সরকার গঠন করতে পারতাম, কিন্তু এরশাদ সাহেব বিএনপির অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, এবং বিশেষ করে র্যাব বলেন, দুদক বলেন, আপনার অপারেশন ক্লিন হার্ট বলেন, এগুলো সবই বিএনপির আমলে সৃষ্টি হয়েছে। আর 2001 সালে নির্বাচনের পরে কি হয়েছে না হয়েছে, বিশেষ করে আপনাদের মিডিয়ার তো সবাই জানে। আমি আর যেহেতু বিরোধী দলে আছে, জেলে আছে, তাদেরকে আর করতে চাই না। আমাদের উপরে কিনা অত্যাচার হয়েছে, আমাদের মিটিং করতে দেয়নি, মিছিল করতে দেয়নি, বাড়িতে থাকতে দেয়নি, আমাদের সমাবেশ অনুমতি দিয়ে 3-4টা জায়গায় সমাবেশ চেয়েছিলাম। যেমন আমরা চেয়েছিলাম প্রথম আপনার পল্টনে, দেয়নি আমাদের। তারপরে আমরা চেয়েছিলাম মতিঝিল এই শাপলা চত্বরে, সেখানেও দেয়নি। তারপর আমাদের দিয়েছে সায়দাবাদ, সেই সায়দাবাদে পুলিশ এবং তার ছাত্রদল, যুবলীগের কর্মী দিয়ে পিটিয়ে হত্যা করেছে, এবং বুড়িগঙ্গা শীতলক্ষা নদীতে আমাদের নিক্ষেপ করেছে। এগুলো তো আওয়ামী লীগ দেখেছে। অতএব আওয়ামী লীগ অনেক দিনের সংগঠন, আজকে 70 বছর পূর্ণ হতে যাচ্ছে আওয়ামী লীগের, আর বিএনপির তার অর্ধেক, আমাদের তো আরো কম। তো সেই জন্য আওয়ামী লীগের অভিজ্ঞতা, আন্দোলনের অভিজ্ঞতা, সরকারের অভিজ্ঞতা, মানে যেভাবে নিয়ন্ত্রণ করার যে অভিজ্ঞতা, আপনি দেখেন আজকে ঢাকা শহরে যেভাবে আপনার ট্রাম লাইনের কাজ হচ্ছে, আপনার যেভাবে আপনার হচ্ছে ওভারপাস হচ্ছে, মানুষ কিন্তু দাঁড়াতে পারছে না, হাঁটতে পারছে না, চলতে পারছে না। এমন একটা পরিবেশের মধ্যে এই উন্নয়ন কাজগুলো মানুষ মেনে নিচ্ছে, কেননা দেশের উন্নয়ন ভবিষ্যতের জন্য
তারা এই কষ্টটা স্বীকার করছে। আজকে দেশের যানজট, আপনার এই যে আমার যে সহ-আলোচক, উনি রাস্তায় যানজটে আটকা পড়ে গেছেন। তো ওনার মতো একটা সিনিয়র লোকও যানজটে আটকা পড়ে গেছেন। তো এই যে একটা অপশাসন, বিশেষ করে এই যে আপনি নুসরাতের ঘটনা, তারপরে আপনি দেখেন 2 বছরের শিশুর থেকে আপনার 7 বছরের মা পর্যন্ত এই এই হিংসার শিকার হচ্ছে, তাদের নির্যাতনের শিকার হচ্ছে। এবং আপনার এই যে গার্মেন্টস কর্মী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে, আপনি গোপালগঞ্জের যে আপনার বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্দোলন অঞ্চল, সেই ব্যাপারে কিন্তু সরকার উদাসীন। সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী যদি এই নুসরাতের ঘটনা টেক ওভার না করতো, তাহলে আজকে নুসরাতরে যারা মেরেছে তারাই নায়ক থাকতো। আজকে প্রধানমন্ত্রী কেন সবকিছু টেক ওভার করতে হচ্ছে? কারণ হলো, প্রধানমন্ত্রী কেন টেক ওভার করতে হচ্ছে, কারণ রাষ্ট্রযন্ত্র একটা বিরাট শক্তি। রাষ্ট্রযন্ত্র একমাত্র যে অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, আপনি আরো যন্ত্র আছে, মানে আরোগুলো প্রতিষ্ঠান ছিল, এখানে তো রাষ্ট্রযন্ত্রের সাথে যদি লোকাল সরকারি দল এক থাকে, সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী ছাড়া তার কোনো রাস্তাও নেই। মানে দল আর সরকার এক হয়ে গেছে, প্রধানমন্ত্রী ছাড়া তার রাস্তাও নেই। না, কিন্তু তাহলে যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো ছিল, যেই প্রতিষ্ঠানগুলো কাজ করার কথা ছিল সব লেভেলে, সেগুলো কোনো কাজ করছে নাকি? আপনি দেখেন না কেন, আজকে নুসরাত একটা 18 বছরের মেয়ে, সে তার জীবন দিয়ে যে সাহসিকতার পরিচয় দিয়েছে। আজকে ধরেন এই যে আমাদের মহিলা সমিতি, যে এই আমাদের এই অন্যান্য যে মহিলা সংগঠনগুলো, তারা কিন্তু সুলতানের আপনার নুসরাতের পাশে দাঁড়ায়নি। না, সেটা যদি বলেন তাহলে যেটা দাঁড়িয়েছে সেটা খুব নগণ্য। এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো না দাঁড়ায়নি, আমি মানতে খুব একটা রাজি হচ্ছে না, কারণ গণভবন থেকে বঙ্গভবন একটি বিশাল প্রতিবাদ হয়েছে এবং সেখানে এমন কোন নারী সংগঠন ছিল না যারা আসলে দাঁড়ায়নি। এটা কি এতদিন পরে কি এটা তাদের দায়িত্ব পালন হয়েছে? প্রথম যিনি করছেন তিনিও কি নারী নেত্রী শিরিন হক। শিরিন আক্তার, তিনি কিন্তু প্রথম যে হুইসেলটি বাজিয়েছে ফেনীতে। শিরিন আক্তারের মা, যে আপনার এই মহিলা বাংলাদেশের রাজনীতি, বিশেষ করে সামাজিক নেতৃত্ব দিয়ে আসছেন, সুলতানা কামাল, তাই না? ওনারা দাঁড়িয়েছে, হ্যাঁ ওনারা দাঁড়িয়েছে, কিন্তু ওনার মা যে ছিল, যেভাবে আমরা দেখেছি অতীতে, যেভাবে রাজপথে দাঁড়িয়েছে, যেভাবে বিভিন্ন এই মহিলা নির্যাতনের বিরুদ্ধে। দর্শক একটা ফোরনি বিরতিতে যাচ্ছি একটু, তারপরে ফিরে সেই বিষয়ে আবার কথা বলবো। দর্শক, আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালাম। আমার নাম আব্দুল হাই, আমি একজন মুক্তিযোদ্ধা। জি, বাড়ি রংপুর। বলুন। আমার ওই রংপুরের বন্ধুকে বলতে চাচ্ছিলাম, ওই জাতীয় পার্টির বন্ধুকে, জি, যে ওনার তো নেতা হলো হোসেন মোহাম্মদ এরশাদ। জি, তো হোসেন মোহাম্মদ এরশাদ কেমন পপুলার লোক আমরা কিন্তু জানি, জাতীয় পার্টি কেমন পপুলার লোক ওটাও আমরা জানি। তো উনি বলতেছেন বিরাট জনপ্রিয় উনি, এইটা কি উনি সঠিক জানি বলতেছেন না বলার জন্যই বলতেছেন? বোকাই অনেকক্ষণ ধরে হাত তুলছিলেন। বোকাই, আপনি কোনো প্রশ্ন করবেন? আমি জানতে চাইছিলাম, দেশের দল বিদেশ থেকে পরিচালিত হইলে কোনো জামিনেই কাজ হইব না, আপনারা কি কন? ভালো প্রশ্ন করছেন সুব্রত চৌধুরী। আপনার কাছে আমার প্রশ্ন, যে যেটি বোকাই করেছে, যে এটি আসলে কোনো কিছু হবে, কিন্তু তার আগে আমি মীর আব্দুস সবুর রাশেদকে একদম সংক্ষেপে বলতে চাই। দর্শক আপনার কাছে জানতে চেয়েছে কতখানি জনপ্রিয় এরশাদ, আপনি জেনে বলছেন না জেনে বলছেন? আমি আপনার মানে সত্যিকার অর্থে উনি প্রথমে একটু ভুল করেছেন। আমার বাড়ি রংপুর না, আমার বাড়ি ঢাকা। আমি জাতীয় পার্টির প্রেসিডেন্ট মেম্বার এবং ঢাকা 5 নির্বাচন এলাকা থেকে এবার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। এরশাদ সাহেব যে কতটা রংপুরে পপুলার, যেটা উনি বলতে চেয়েছে, আমি আপনার ক্লিয়ার করতেছি যে এই দেশের 3টা নির্বাচন, বিশেষ করে সংসদ নির্বাচন বা স্থানীয় নির্বাচনে 3টা নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে। একটা নারায়ণগঞ্জের আইভির জয়লাভ, দ্বিতীয়টা কুমিল্লার বিএনপির মেয়র সাতচুর নির্বাচন, এবং রংপুরের জাতীয় পার্টির প্রার্থী মোস্তফার নির্বাচন। সেখানে লাঙ্গল নিয়ে মোস্তফা নির্বাচন করেছে এবং মোস্তফা পেয়েছে 1.5 লক্ষ ভোট, আর আওয়ামী লীগ আর বিএনপি মিলেও 50,000 ভোট পেয়েছে। তা আমার প্রশ্নটা হলো
যদি জনপ্রিয় লাঙ্গল না 1.5 হয়- লক্ষ ভোট পায়, আওয়ামী লীগ এবং বিএনপি থেকে যদি জাতীয় পার্টি 1 যে লক্ষ ভোট রংপুরে আসলে বেশি পায়, রংপুরে তাহলে এসে সেখানে এরশাদ আমার কেন বেটা, জনপ্রিয় না? এটাই বলে আমার বেটা রংপুরে এসে। সেটাই। আমি সুব্রত চৌধুরী যেহেতু প্রথম থেকে ছিলেন না, তাকে সময় দিতে চাইছি। আমরা আলাপ করছিলাম প্যারোল কার দলের নাকি খালেদা জিয়ার। মির্জা ফখরুল বেশ কয়েকবার কথা পাল্টেছেন গত 3 দিনে। গতকাল বলেছেন যে প্যারোল আসলে দলের বিষয় নয়, পারিবারিক বিষয় আছে। বলেছেন যে খালেদা জিয়া প্যারোল চাননি, এবং দর্শকও জানতে চাইছেন যে আসলে প্যারোল চাইলে কি সরকার দিতে পারে কিনা। আপনি একজন আইনজীবীও। না, বিষয়টা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, উনি কারাবন্দী অবস্থায় আছেন। জি। তো যেহেতু এখানে পিজি হাসপাতালে যে চিকিৎসা চলছে, আমরা শুনেছি যে খুব বেশি ইমপ্রুভমেন্ট হচ্ছে না, এবং এটা দিন দিন আরও খারাপের দিকে যেতে পারে। অনেক সমস্যা দেখা দিয়েছে ওনার। তো উনি বাইরে উন্নত চিকিৎসা যদি ওনার প্রয়োজন হয়, হ্যাঁ, তো প্যারোলে তো সরকার দিতেই পারে। এটা তো সব জায়গায় এই নিয়মটা আছে। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও যখন 111-এর সময় ছিলেন, হ্যাঁ, তখন তো প্যারোলে গেছেন। এখন প্যারোলে যাওয়ার বিষয়টা সম্পূর্ণরূপে ওনার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। উনি চাইলে কি পাবেন কিনা? হ্যাঁ, এটা তো এমনিই তো ওনাকে কারারুদ্ধ করেছে, জামিন পাওয়া যাচ্ছে না, জামিন পেলে সেটা আবার আপিল বিভাগে আটকে দিচ্ছে। এই ধরনের ঘটনাগুলো তো আমরা দেখছি, এবং সব কিছুই এই সরকারের আমলে যখন এইসব বিষয় নিয়ে আমরা কথা বলি, দেখি যে সবটার মধ্যে একটা সিরিয়াস একটা অবস্থায় ওনারা চলে যান। জামিনগুলো পর্যন্ত আটকায় দেয়। এতদিনে তো ওনার জামিন হয়ে যাওয়ার কথা, 1 বছর ধরে এটাকে ঝুলায় রাখার কোনো মানে যে আমি তো জামিনে মুক্ত হতে পারি, আমি প্যারোল কেন চাইবো? হ্যাঁ, সেটা তো বলাই যায়। প্রায় তো জামিন প্রায় হয়ে গেছে, আর 2-1টা হয়তো বাকি আছে। সমস্যা হচ্ছে নিম্ন আদালতে জামিন পেলে সেটা হাইকোর্টে আটকিয়ে দেয় 2-3-4 বার, সেখানে ঘুরে তারপরে আবার চেম্বার জাজে আটকায়, আবার ফাইনালি আপিল বিভাগে যখন যায় তখন আবার জামিনটা বহাল থাকে। এই করতে করতে মাসের পর মাস চলে যায়। তারপরেও আমি বলবো যে ওনার সুচিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য, হ্যাঁ, এখানে কথা আসছে যে ওনার পরিবারও যদি মনে করে তাহলে উনি প্যারোলের চিকিৎসার জন্য যেতে পারেন। এটা কি দলীয় বিষয়, মানে প্যারোল চাওয়াটা, নাকি তার পারিবারিক ব্যক্তিগত বিষয়? আমরা তো মির্জা ফখরুল ইসলাম সাহেব যেটা বলেছেন যে এই বিষয়টা সম্পূর্ণভাবে আমরা ওনার পরিবারের উপর ছেড়ে দিয়েছি। কিন্তু গতকাল বলেছেন, আজকে আবার বলেছেন খালেদা জিয়া প্যারোলে মুক্তি চাননি। সেটা অবশ্য আমার কাছেও যা ইনফরমেশন, বেগম খালেদা জিয়া প্যারোলে চিকিৎসার জন্য যেতে চান না, এবং তার সাথে ওই যে কন্ডিশনগুলো আছে, ওনাদের 6 জন এমপি শপথ নেবেন কি নেবেন না, এই ধরনের, হ্যাঁ, তো নানান গুজব এর মধ্যে আছে আর কি। তো আমার তো মনে হয় বিএনপি 2-4-5 দিনের মধ্যে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে বুঝতে পারবো যে আসলে খালেদা জিয়া প্যারোলে যেতে চান কিনা। আপনাদের দুজনকেই ধন্যবাদ, মীর আব্দুস সবুর আসুদ এবং অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আপনি কষ্ট করে যানজট ছেলে এসেছেন, এবং যেটি আপনি বলছিলেন যে আসলে চাইলে প্যারোল পেতে পারে, এটি দর্শকের প্রশ্ন ছিল। আইনজীবী হিসেবে আপনি বলছেন চাইলে এটি সরকার দিতে পারে, এবং মীর আব্দুস সবুর আসুদও বলেছেন চাইবে, কিন্তু সেক্ষেত্রে আসলে শর্তগুলো সাপেক্ষে খালেদা জিয়া প্যারোলে যাবেন কিনা সেটি তাদের দলীয় এবং আসলে ব্যক্তিগত বিষয়। হয়তো আগামী কিছুদিনের মধ্যে বিষয়টি আমরা পরিষ্কার হতে পারবো। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত বলা না বলা। নতুন নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন।